Dear viewers, welcome to this video. এই ভিডিওটিতে আমরা রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ এবং omission of ক্লোজ মার্কার এবং রিডাকশন অফ অ্যাডজেক্টিভ ক্লোজেস এর উপর যে পরীক্ষাটি নিয়েছিলাম তার 10টি প্রশ্নের উপরে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে স্টার্ট কুইজে ক্লিক করে আমরা প্রশ্নটি বের করে নেই। Question number 1. The people who were hired last month had to take a training course this month. এখানে ইনস্ট্রাকশনে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য নিউ সেন্টেন্স ইফ দ্য অ্যাডজেক্টিভ ক্লোজ মার্কড ইন রেড ইজ রিডিউসড। অর্থাৎ যদি আমরা ওই রেড মার্ক করা যে অ্যাডজেক্টিভ ক্লোজটি আছে সেটাকে যদি আমরা রিডিউস করি তাহলে নতুন সেন্টেন্সটি কীরকম দাঁড়াবে। তাহলে আমরা আগে ডিসিশন নেই যে এই ক্লোজটিকে আমরা রিডিউস করতে পারবো কিনা। আমরা জানি এবং উপরের লেসনে পড়েছি যে অ্যাডজেক্টিভ ক্লোজকে রিডিউস করে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো যায়। তখন খেয়াল করতে হবে যে ক্লোজ মার্কারের পরে কোনো সাবজেক্ট আছে কিনা, অর্থাৎ ক্লোজ মার্কারের পরে আলাদা করে যদি কোনো সাবজেক্ট চলে আসে তাহলে কিন্তু সেই ক্লোজকে রিডিউস করে ফ্রেজ বানানো যাবে না। অর্থাৎ সাবজেক্টটি থাকলে আর ফ্রেজ বানানো যাবে না। আর যদি ক্লোজ মার্কারের পরে আলাদা করে কোনো সাবজেক্ট না আসে তাহলে ওই ক্লোজটিকে ফ্রেজ রিডিউস করে ফ্রেজ বানানো যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি হু, অর্থাৎ ক্লোজ মার্কারের পরে আলাদা কোনো সাবজেক্ট নেই, তারপর পরই ভার্ব চলে এসেছে। সো আমরা এই ক্লোজটিকে রিডিউস করে ফ্রেজ বানাতে পারবো। আর ফ্রেজ বানানোর নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হলে একভাবে বানাতে হয়, আর প্যাসিভ ভয়েস হলে অন্যভাবে বানাতে হয়, অন্যভাবে রিডিউস করতে হয়। তাহলে এটা যেহেতু প্যাসিভ ভয়েসে আছে, আমরা দেখতে পাচ্ছি হু ওয়ার হায়ার্ড, এটা এই ভার্বটা প্যাসিভ ভয়েসে। তাহলে আমরা প্যাসিভ ভয়েসের রুলটা ফলো করব। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আমরা যে কাজটা করি সেটি হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ দুইটার বেলাই আমরা যে কাজটা করি প্রথমে সেই কাজটি হচ্ছে প্রথমে আমরা ক্লোজ মার্কারটিকে বাদ দিয়ে দেব, এরপরে যত অক্সিলিয়ারি ভার্ব আছে সবগুলো অক্সিলিয়ারি ভার্বকে বাদ দিয়ে দেব। এরপর মূল ভার্বের অ্যাক্টিভ ভয়েসের বেলায় যে কাজটি করব সেটি হচ্ছে মূল ভার্বের আইএনজি ফর্ম, আর প্যাসিভ ভয়েসের বেলায় তো সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেই ফর্মটিকে লিখে ফেলবো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের বেলায় মূল ভার্বের হবে ভার্ব আইএনজি ফর্মটি, আর প্যাসিভ ভয়েসের বেলায় হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি, আর বাদ বাকি অংশ যেরকম আছে ঠিক ওই রকমই বসে যাবে। তাহলে আমরা এটিকে যদি রিডিউস করি তাহলে হবে দ্য পিপল সাবজেক্ট আছে, এখানে কোনো কাজ করবো না, আমরা যেরকমই আছে দ্য পিপল বসবে। এরপরে হু ওয়ার এই অংশটি বাদ যাবে, ক্লোজ মার্কার এবং সব অক্সিলিয়ারি ভার্ব একটি থাকুক একাধিক থাকুক সবই বাদ যাবে, হু ওয়ার বাদ। আর হায়ার যেহেতু এটা প্যাসিভ ভয়েস এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এখান থেকে বাদ বাকি অংশ পুরোটা আমরা লিখে ফেলবো। তাহলে হু ওয়ার বাদ দিয়ে বাকি অংশ আমরা বসিয়ে দেব। তাহলে এখানে প্রথমটিতে হু হায়ার্ড না, এটা হবে না। দ্বিতীয়টিতে দেওয়া হচ্ছে দ্য পিপল হায়ার্ড লাস্ট মান্থ হ্যাড টু টেক এ ট্রেনিং কোর্স দিস মান্থ, হ্যাঁ এটি হবে আনসার। 3 নম্বরে তো হু রয়ে গেলে হবে না। 4 নম্বরে দেওয়া হচ্ছে হায়ারিং ভার্ব আইএনজি না, হবে না। অ্যাক্টিভ ভয়েসের বেলায় হবে ভার্বের আইএনজি, আর প্যাসিভ ভয়েসের বেলায় হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 নম্বর অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 2. Who is the guy who is playing tennis with her? What will be the new sentence if the adjective clause marked in red is reduced? আগের মতোই, অর্থাৎ রেড মার্ক করা যে adjective clauseটি আছে সেটিকে যদি আমরা রিডিউস করি তাহলে নতুন সেন্টেন্সটি কি হবে। তাহলে আমরা খেয়াল করব হু ইজ দ্য গাই যেটি আছে সেটি একই রকম বসে যাবে। হু ইজ দ্য গাই ঠিকই আছে। হু ইজ প্লেইং টেনিস, তাহলে এটি আছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ না, এটি অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে ক্লোজ মার্কারকে বাদ দেবো, অক্সিলিয়ারি ভার্ব বাদ দেবো, তারপর ভার্বের আইএনজি ফর্ম, এখানে তো আইএনজি ফর্ম দেওয়া আছে, তার মানে আমাদেরকে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট হুইজটাকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে হু ইজ দ্য গাই প্লেইং টেনিস উইথ হার, এখানে দেওয়া আছে প্লেড, হবে না কারণ এটা প্যাসিভ নয়, এটি অ্যাক্টিভ। বিতে দেওয়া আছে হু ইজ দ্য গাই হু প্লেইং, না এটি হবে না কারণ ক্লোজ মার্কারকে রাখা যাবে না, ক্লোজ মার্কারকে বাদ দিয়ে দিতে হবে। সিতে দেওয়া হচ্ছে হু ইজ দ্য গাই প্লেইং টেনিস উইথ হার, হ্যাঁ এটি ঠিক আছে। হু ইজ দ্য গাই, এরপরে হু ইজ বাদ যাবে, প্লেইং থেকে বাদ বাকি অংশ বসে যাবে। তাহলে এখান থেকে হু ইজ দ্য গাই, তারপরে প্লেইং থেকে বাদ বাকি অংশ বসে গেল। তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। Question number 3. I would like something that contains less sugar please. ওই যে রেড মার্ক করা অংশটিকে আমাদেরকে রিডিউস করা লাগবে, এটি বলে দেওয়া হচ্ছে এখানে ইনস্ট্রাকশনে। তাহলে দেখি আমরা আই উড লাইক সামথিং, এই অংশটিকে তো চেঞ্জ করা যাবে না, আই উড লাইক সামথিং অ্যান্ড আই লাইকিং সামথিং, না এটি হবে না। আই উড লাইক সামথিং, আই উড লাইক সামথিং, আই উড লাইক সামথিং, এই তিনটির যে কোনো একটি হবে। এরপরে দেওয়া হচ্ছে দ্যাট কন্টেন্স মানে হচ্ছে ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ না কিন্তু, দ্যাট কন্টেন্স লেস সুগার। তাহলে আমরা
ক্লোজ মার্কার অর্থাৎ দ্যাটকে বাদ দেব। আর যেহেতু অ্যাক্টিভ ভয়েস আর অক্সিলারি ভার্ব থাকলে আমরা সবগুলোকে বাদ দিয়ে দিতাম। যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে কোনো সমস্যা নেই, আমাদেরকে কোনো কিছু বাদ দেওয়া লাগবে না। জাস্ট কন্টেন্স মূল ভার্বকে আইএনজি ফর্মে নিতে হবে। তাহলে আই উড লাইক সামথিং কন্টেইনড না, অ্যাক্টিভ যেহেতু তাহলে কন্টেন্ট তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর সিতে যেটা দেখতে পাচ্ছি আমরা আই উড লাইক সামথিং দ্যাট কন্টেইনিং না, এটিও হবে না, কারণ দ্যাটকে রাখা যাবে না, ক্লোজ মার্কারকে রাখতে পারবো না, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আই উড লাইক সামথিং জাস্ট কন্টেইনিং, হ্যাঁ এটি হচ্ছে কারেক্ট আনসার, কারণ ক্লোজ মার্কার বাদ যাবে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম হবে, তাহলে এটা কন্টেইনিং হয়ে গেল, বাদ বাকি অংশ যেরকম আছে ঠিক একই রকম বসে যাবে। তাহলে আই উড লাইক সামথিং কন্টেইনিং লেস সুগার প্লিজ। Question number 4. Toronto, which is situated on the north shore of Lake Ontario, is the largest city in Canada. আমরা বুঝতে পারছি which is situated on the north shore of Lake Ontario, এই ক্লোজটিকে রিডিউস করে ফ্রেজ বানাতে হবে। টরন্টো যেরকম আছে সেরকমই বসবে, ইজ দ্য লার্জেস্ট সিটি ইন কানাডা এই অংশটিও যেভাবে আছে ঠিক একই রকম বসবে। টরন্টো আমরা কি বাদ দেবো, কি হুইচ ক্লোজ মার্কার বাদ দেবো, অক্সিলারি ভার্ব সব বাদ দেবো। আর ইজ সিচুয়েটেড মানে ভার্বটি পেসিভে আছে, পেসিভে থাকলে তো হচ্ছে আমাদের কাজ কম, ভার্বে আইএনজি বা অন্য কোনো ফর্মে নেওয়া লাগবে না, কারণ পেসিভ ভয়েসের সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে পাস্ট পার্টিসিপল থেকে বাদ বাকি অংশ আমরা বসিয়ে দেবো, জাস্ট হুইচ ইজটা বাদ যাবে। তাহলে টরন্টো এখানে দেখা হচ্ছে ইজ সিচুয়েটেড না, ইজ সিচুয়েটেড হবে না, কারণ ইজও বাদ দিতে হবে। টরন্টো সিচুয়েটেড অন দ্য নর্থ শোর অফ লেক অন্টারিও ইজ দ্য লার্জেস্ট সিটি ইন কানাডা, এটি হতে পারতো, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু এই ক্লোজটি অ্যাপোজিশন আকারে আছে তাই তাকে রিডিউস করলেও সেই ফ্রেজটিকে অ্যাপোজিশন আকারে রাখতে হবে, তাহলে এই জন্য আমরা বি নিতে পারবো না, জাস্ট কমার কারণে, আগে কমা পরে কমা দিতে হবে। তাহলে সিতে হচ্ছে টরন্টো, এটি হবে কারেক্ট আনসার। হুইচ ইজ বাদ গেল, কমা আছে শুরুতেই, সিচুয়েটেড অন দ্য নর্থ শোর অফ লেক অন্টারিও, কমা শেষ, ইজ দ্য লার্জেস্ট সিটি ইন কানাডা। আর ডিতে দেওয়া হচ্ছে সিচুয়েটিং না, এটি তো হবে না, যেহেতু পেসিভে আছে তাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5. দ্য ম্যান হু ওয়াজ হ্যান্ডসাম ওয়ার্কড ইন হলিউড, এখানে হু ওয়াজ হ্যান্ডসাম এটিকে রিডিউস করতে হবে, আমরা একটু দেখে নেই। দ্য ম্যান এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা এটাকে ক্লোজ মার্কার তারপর হচ্ছে ভার্ব তারপরে হচ্ছে এডজেক্টিভ যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা শুধু যদি একটি এডজেক্টিভ থাকে তাহলে আমরা তাকে শর্টকাট রিডিউস করতে পারি, সেটি হচ্ছে জাস্ট ওই এডজেক্টিভটিকে সব বাদ দিয়ে দেবো আর ওই এডজেক্টিভটিকে নাউনের আগে বসিয়ে দেব, তাহলে এটি সুন্দরভাবে রিডিউস হয়ে যাবে। তাহলে দ্য ম্যান হ্যান্ডসাম ওয়ার্কড ইন হলিউড, এটিকে আমরা নর্মালি রাখতাম, যদি এডজেক্টিভের পরে আরও অন্য কোনো কিছু আসতো এক্সটেনশন থাকতো তাহলে আমরা এইভাবে রেখে দিতাম, কিন্তু যেহেতু হচ্ছে এডজেক্টিভ ছাড়া আর কোনো কিছু নেই তাহলে আমরা নাউনের আগে এডজেক্টিভটিকে বসিয়ে দেব। যেমন এখানে বিতে দ্য হ্যান্ডসাম ম্যান, হু বাদ দিলাম, বিবার বাদ দিলাম, আর এডজেক্টিভটিকে নিয়ে আসলাম নাউনের আগে, তাহলে শেষে নাউনটিকে মডিফাই করে ফেলবে ওয়ার্কড ইন হলিউড, তাহলে এটি হবে কারেক্ট আনসার। দ্য ম্যান হু হ্যান্ডসাম না, এরকম তো হবে না, কারণ আমাদেরকে ক্লোজ মার্কার বাদ দিতে হবে, হু বিং হ্যান্ডসাম এটি হবে না, তাহলে কারেক্ট আনসারটি হচ্ছে বি। আর যদি অ্যাডজেক্টিভের পরে যদি হচ্ছে অন্য কোনো এক্সটেনশন থাকতো তাহলে দ্য ম্যান হ্যান্ডসাম এরপর হচ্ছে বাকি অংশ লিখে তারপর আমরা ওয়ার্কড ইন হলিউড এরকম দিতাম। তাহলে যেহেতু শুধুমাত্র একটি অ্যাডজেক্টিভ থাকবে তাই আমরা অ্যাডজেক্টিভটিকে নাউনের আগে আনলেই সেই নাউনটিকে সুন্দরভাবে মডিফাই করে ফেলতে পারবে। তো এরকম জাস্ট একটি অ্যাডজেক্টিভের বেলায় আমরা এভাবে হচ্ছে রিডিউস করে ফেলবো। Question number 6. The runner who is in the lead at the Denver Marathon won an Olympic gold medal last year. এটিকে রিডিউস করতে হবে, হু ক্লোজ মার্কার, ইজ হচ্ছে বি ভার্ব, এরপরে হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, এরকম যদি হয় তাহলে তখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই ক্লোজ মার্কারকে বাদ দিতে হবে এবং বি ভার্বকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি অংশ যেভাবে আছে ঠিক ওইভাবে বসিয়ে দিতে হবে। এটা আমরা অ্যাডজেক্টিভ সহ নাউনের বেলায়, অ্যাডজেক্টিভের বেলায়, প্রেপোজিশনাল ফ্রেজের বেলায় একই কাজ করব। তাহলে দ্য রানার হু ইজ বাদ দিয়ে বাকি অংশ যদি আমরা লিখে নেই তাহলে ওইটাই হবে আমাদের কারেক্ট আনসার। দ্য রানার ইন দ্য হু ইজ বাদ দিলে হচ্ছে ইন দ্য লিড এট দ্য ডেনভার ম্যারাথন ওয়ান এন অলিম্পিক গোল্ড মেডেল লাস্টে, হ্যাঁ এটি হবে কারেক্ট আনসার প্রথমটি। দ্য রানার বসলো, হু ইজ বাদ গেল, ইন থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা বসিয়ে দিলাম। এখানে দ্য রানার লিডিং না, এরকম আসবে না,
কারণ এটি তো হচ্ছে শুধু ভার্ব না, এটি হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু, তাহলে আমরা একটি প্যাসিভের হিসাবে যেতে পারবো না। এখানে গেল এটা দ্য রানার ইজ, না ভার্ব তো আসবে না, ভার্বকেও বাদ দিতে হবে। দ্য রানার লিড ভার্বের সিম্পল ফর্ম হবে না, তাহলে আমাদের কারেক্ট আনসারটি হবে এ, দ্য রানার ইন দ্য লিড এট দ্য অলিম্পিক ডেনভার ম্যারাথন ওয়ান অ্যান ইলেকট্রিক গোল্ড মেডাল লাস্ট ইয়ার। কোয়েশ্চেন নাম্বার 7, is it possible to omit the close marker in the sentence? এখানে হচ্ছে একটু ভুল এসেছে, যাই হোক আমরা কারেকশন করে নেব। ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ সামথিং দ্যাট ইউ শুড নো, অর্থাৎ শুধু ক্লোজ মার্কারটিকে আমরা বাদ দিতে পারবো কিনা, শুধু ক্লোজ মার্কারটিকে আমরা অমিট করতে পারবো কিনা। আমরা জানি যে যদি ক্লোজ মার্কারের পরে আলাদা করে যদি কোনো সাবজেক্ট আসে তাহলে তখন, হ্যাঁ কিছু এক্সেপশন আছে, সবসময় যে আমরা এরকম করতে পারবো এরকম, বাট নর্মাল বা জেনারেল রুলটা হচ্ছে যদি কোনো ক্লোজ মার্কারকে বাদ দিতে হয় তাহলে দেখতে হবে ওই ক্লোজ মার্কারের পরে কোনো সাবজেক্ট আছে কিনা। যদি আলাদা করে একটি সাবজেক্ট থাকে তাহলে আমরা ওই জাস্ট ক্লোজ মার্কারটিকে বাদ দিতে পারবো। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ডেটের পরে আলাদা করে একটি সাবজেক্ট আছে, তাহলে আমরা এই ডেটকে বাদ দিতে পারবো। তাহলে ইজ ইট পসিবল টু অমিট, হ্যাঁ এটি পসিবল, এটি অমিট করাটা পসিবল, আমরা এটিকে বাদ দিতে পারবো। এবং নতুন সেন্টেন্সটি কি হবে, দেয়ার ইজ সামথিং ইউ শুড নো, জাস্ট ডেটটিকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, ইজ ইট পসিবল টু অমিট দ্য ক্লোজ মার্কার ইন দ্য সেন্টেন্স দ্য এক্সপ্লেনেশন হুইচ ইজ গিভেন ইন দিস বুক ইজ আউটস্ট্যান্ডিং, হুইচ ইজ গিভেন ইন দিস বুক। এখানে বলা হচ্ছে ইজ ইট পসিবল টু অমিট দ্য ক্লোজ মার্কার, এই ক্লোজ মার্কারটিকে আমরা বাদ দিতে পারবো কি না। আমরা আগের সেন্টেন্সে আলোচনা করেছি যে ক্লোজ মার্কারকে আমরা তখনই বাদ দিতে পারবো যখন ওই ক্লোজ মার্কারের পরে আলাদা করে একটি সাবজেক্ট আসবে, তখনই বাদ দিতে পারবো। যেহেতু এই ক্লোজ মার্কারের পরে আলাদা করে কোনো সাবজেক্ট দেয়া নেই, তাই আমরা এই ক্লোজ মার্কারটিকে এই সেন্টেন্স থেকে বাদ দিতে পারবো না। এখানে শুধু ক্লোজ মার্কারকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, এই ক্লোজটিকে রিডাকশনের কথা কিন্তু বলা হচ্ছে না, জাস্ট ক্লোজ মার্কারকে বাদ দিতে পারবো কিনা। না, আমরা এই ক্লোজ মার্কারকে বাদ দিতে পারবো না, ক্লোজ মার্কারকে বাদ দেওয়া যাবে না। তাহলে ইজ ইট পসিবল টু অমিট দ্য ক্লোজ মার্কার, না নট পসিবল, ক্লোজ মার্কারকে আমরা বাদ দিতে পারবো না। রিডাকশনের বিষয়টা কিন্তু আলাদা, আর শুধু ক্লোজ মার্কারকে অমিট করার বিষয়টা কিন্তু রিডাকশনে আলাদা। রিডাকশন হচ্ছে যখন আমরা ক্লোজ মার্কারের পরে সাবজেক্ট থাকবে না তখন রিডাকশন করব, আর শুধু ক্লোজ মার্কারকে অমিট করব যখন ক্লোজ মার্কারের পরে আলাদা করে সাবজেক্ট থাকবে, তখনই ক্লোজ মার্কার আমরা অমিট করতে পারবো। এটা হচ্ছে জেনারেল রুল। কোশ্চেন নাম্বার 9, চিলড্রেন হু ইট ভেজিটেবলস আর লাইকলি টু বি হেলদি। এখানে বলা হচ্ছে ইফ দ্য ক্লোজ মার্কড ইন রেড ইজ রিমুভড ফ্রম দ্য সেন্টেন্স হোয়াট উইল হ্যাপেন। অর্থাৎ যদি আমরা এই রেড মার্ক করা যে ক্লোজটি আছে সেই ক্লোজটিকে যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দেই তাহলে কি হবে, দ্য ইন্টেন্ডেড মিনিং অফ দ্য সেন্টেন্স উইল চেঞ্জ। অর্থাৎ বেসিক্যালি এই যে সেন্টেন্সের অর্থটা বোঝানো হয়েছে তা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ একটি নতুন অর্থ চলে আসবে, মূল যে অর্থটা ছিল সেটি ঠিক থাকবে না। আর বলা হচ্ছে দ্য ইন্টেন্ডেড মিনিং অফ দ্য সেন্টেন্স উইল নট চেঞ্জ, অর্থাৎ সেন্টেন্সের মিনিংটি চেঞ্জ হবে না। আমরা দেখি তো চেঞ্জ হবে কিনা। যদি আমরা আসলে এই বিষয়গুলো পড়েছি এখানে একদম শুরুতে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লোজে, এই যেখানে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লোজে, রেস্ট্রিকটিভ ক্লোজকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থটা চেঞ্জ হয়ে যাবে, আর নন রেস্ট্রিকটিভ ক্লোজকে আমরা যদি সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সের অর্থ চেঞ্জ হবে না, কারণ নন রেস্ট্রিকটিভ ক্লোজগুলো আসে বেসিক্যালি এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, এখানে তারা এসে অতিরিক্ত ইনফরমেশন দেয়। আচ্ছা আমরা এখানে দেখি তো, চিলড্রেন হু ইট ভেজিটেবল, যে বাচ্চারা ভেজিটেবল খায় তারা আর লাইকলি টু বি হেলদি, তারা সাধারণত কি হয়, স্বাস্থ্যবান হয়ে থাকে। তাহলে হুইট ভেজিটেবলস, এখান থেকে যদি আমরা হুইট ভেজিটেবলসকে বাদ দিয়ে দিই তাহলে অর্থটি কি দাঁড়াচ্ছে, চিলড্রেন আর লাইকলি টু বি হেলদি। আগে বলা হয়েছিল শুধুমাত্র সেই বাচ্চাদের কথা যারা ভেজিটেবল খায়, আর এখন বলা হচ্ছে সব বাচ্চাদের কথা, তাহলে একটা পার্থক্য হয়ে গেল না, অনেক বড় ধরনের একটা পার্থক্য হয়ে গেল। আগে বলা হচ্ছিল শুধুমাত্র সেই বাচ্চারা যারা ভেজিটেবল খায় তারা, আর এই ক্লোজটিকে যদি আমরা তুলে দিই তাহলে তার অর্থ হয়ে যাবে সকল বাচ্চারা হেলদি। না, তাহলে তো হচ্ছে মূল অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার বেসিক যে অর্থটা ছিল সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই ক্লোজটিকে বাদ দিতে পারবো না, কারণ এটি হচ্ছে একটি রেস্ট্রিকটিভ ক্লোজ।
তাকে বাদ দেওয়া যাবে না। তাহলে যদি আমরা তাকে বাদ দিয়ে দিই তাহলে দ্য ইন্টেন্ডেড মিনিং অফ দ্য সেন্টেন্স উইল চেঞ্জ, অর্থাৎ মূল যে অর্থটা আছে সেই অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আনসার হবে প্রথমটাই, অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা এই ক্লোজটিকে বাদ দেব না। Question number 10. Oliver Twist, which is Dickens' second novel, is a classic. If the clause marked in red is removed from the sentence, what will happen? যদি আগের মতোই বলা হচ্ছে 9 নম্বরের মতো, যদি আমরা এই ক্লোজটিকে রেড মার্ক করা ক্লোজটিকে যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে? অলিভার টুইস্ট which was Dickens' সেকেন্ড নোবেল, এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে অলিভার টুইস্ট হচ্ছে চার্লস ডিকেন্সের সেকেন্ড নোবেল, এটি হচ্ছে একটি ক্লাসিক। তাহলে আমরা যদি এই ক্লোজটিকে বাদ দিয়ে দেই তাহলে আগেও বলা হচ্ছিল অলিভার টুইস্ট হচ্ছে একটি ক্লাসিক, এখনও যদি ক্লোজটি বাদ দেওয়ার পরেও তার অর্থটা হচ্ছে অলিভার টুইস্ট হচ্ছে একটি ক্লাসিক, অর্থাৎ মূল অর্থের কোনো পরিবর্তন হবে না, মূল অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া ছিল এখানে ডিকেন্সের সেকেন্ড নোবেল হচ্ছে অলিভার টুইস্ট, সেই অর্থটি চলে যাচ্ছে, কিন্তু ইন্টেন্ডেড মূল যে মিনিংটি ছিল অলিভার টুইস্ট ইজ এ ক্লাসিক সেই অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ক্লোজটিকে আমরা সেন্টেন্স থেকে বাদ দিতে পারবো, কোনো সমস্যা নেই, জাস্ট এক্সট্রা ইনফরমেশনটি চলে যাবে কিন্তু মূল অর্থের কোনো ক্ষতি হবে না। তো এই ক্লোজটি হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লোজ এবং তাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়, তাকে যদি আমরা বাদ দেই তাহলে ইন্টেন্ডেড মিনিং অফ দ্য সেন্টেন্স উইল নট চেঞ্জ, অর্থাৎ মূল যে অর্থটি আছে সেটি চেঞ্জ হবে না। এই ছিল এই 10টি কোয়েশ্চন, আমরা সবগুলো প্রশ্ন এক এক করে অ্যান্সার করেছি, আমরা দেখে নেই আমরা কতগুলো কারেক্ট করতে পারলাম, সবগুলো ভুল হলো নাকি সবগুলো কারেক্ট হলো নাকি ভুল শুদ্ধ সব মিলাই হলো। আমরা ফিনিশ কুইজে ক্লিক করলে অ্যান্সারটি পেয়ে যাব। হ্যাঁ, ইয়োর ফাইনাল স্কোর ইজ 10, তার মানে হচ্ছে আমরা সবগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছি। ওয়েল ডান, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।